কি অবস্থা সবার, ফাহাদ টকিসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দ্য প্ল্যাটফর্ম নামের অসাধারণ একটা মুভির কাহিনী সম্পর্কে জানবো, যে মুভিতে মূলত একটা জেলখানার কাহিনী দেখানো হয়েছে, যে জেলখানায় মানুষরা নিজের ইচ্ছায় আসে নিজেদের বিভিন্ন খারাপ অভ্যাস দূর করার জন্য। সো এই মুভিটা আসলেই অনেক বেশি স্পেশাল, আর এই মুভি থেকে মোটামুটি শিক্ষণীয় কয়েকটা জিনিস আছে। আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করছি। কাহিনীর শুরুতেই আমাদের খুব অদ্ভুত আর রহস্যময় একটা জেলখানাকে দেখানো হয়, যেখানে অনেক টেস্টি খাবার রান্না করা হচ্ছিল। এটা দেখে মনে হচ্ছিল যে এই জেলখানায় আজকে হয়তো অনেক বড় কোনো একটা পার্টি হতে চলেছে, কিন্তু আসলে এই জেলে প্রত্যেক দিন ঠিক এইভাবেই খাবার তৈরি করা হয়। এই জেলে প্রায় 100টা ফ্লোর আছে, আর প্রত্যেকটা ফ্লোরে কয়েদিদের তাদের ক্রাইম আর অভ্যাসের উপর ভিত্তি করে আলাদা আলাদা ভাবে রাখা হয়। এখানে প্রত্যেকটা ফ্লোরের ঠিক মাঝখানে একটা প্ল্যাটফর্ম থাকে, যার উপরে সব সুস্বাদু খাবার সাজিয়ে দেওয়া হয়। আর সবার প্রথমে এই প্ল্যাটফর্মটাকে সবচেয়ে টপ ফ্লোরে থাকা কয়েদিদের সেলের ভেতরে পাঠানো হয়। তাদের কাছে এই খাবারগুলো খাওয়ার জন্য মাত্র 2 মিনিট সময় থাকে। তারপরে এই প্ল্যাটফর্মটা নিজে থেকেই নিচের ফ্লোরের কয়েদিদের সেলে শিফট করা হয়। ঠিক একইভাবে ধীরে ধীরে প্ল্যাটফর্মটা নিচে নামতে থাকে। সবচেয়ে উপরে যে কয়েদিরা থাকে তারা একদম ভালো আর ফ্রেশ খাবার পায়, কিন্তু প্ল্যাটফর্মটা যত নিচে যেতে থাকে খাবার ততটাই নোংরা আর শেষ হয়ে যেতে থাকে। এই কারণে যে কয়েদিরা একদম নিচে থাকে অনেক সময় তারা খাবারের একটা দানাও পায় না আর ক্ষুধার্ত অবস্থাতেই থেকে যায়। এই বিল্ডিং এরই 48 নম্বর ফ্লোরে আমাদের দুইজন কয়েদিকে দেখানো হয়। এদের মধ্যে একজনের নাম গোরিং, যে খুবই সহজ সরল একটা মানুষ, আর তার সাথে থাকা অন্য কয়েদিটার নাম হচ্ছে ত্রিমাগাসি। আসলে এটা এমন একটা জেল যেখানে সেই সব কয়েদিরা আছে যারা বাইরে কোনো ক্রাইম করেনি, বরং তারা সবাই এখানে নিজের ইচ্ছায় এসেছে। কারণ এদের সবারই কোনো না কোনো বাজে অভ্যাস আছে যেটা থেকে তারা মুক্তি পেতে চায়। যেমন গোরিং এর খুব বেশি স্মোকিং করার অভ্যাস আছে, আর তার সেলমেট ত্রিমাগাসির সমস্যা হলো সে অনেক বেশি রেগে যায়। একবার সে রেগে গিয়ে নিজের জানালা দিয়ে নিচে একটা টিভি ছুঁড়ে ফেলে দিয়েছিল, যার ফলে রাস্তায় একটা নির্দোষ মানুষ মারা যায়। এখন সে এই রাগ থেকে মুক্তি পেতে চায়। ত্রিমাগাসি এখানে গত 6 মাস ধরে বন্দী অবস্থায় আছে, আর সে এখন আরো 6 মাস এখানে কাটাতে চায়। আসলে এখানে যখনই কোনো মানুষ আসে সে 6 মাসের জন্যই আসে, যার পর তাদেরকে একটা স্পেশাল সার্টিফিকেট দেওয়া হয়, আর ওই সার্টিফিকেট দিয়ে বাইরের সমাজে ওই মানুষটার রেপুটেশন অনেক বেশি বদলে যায়। এখনো ত্রিমাগাসির রাগ পুরোপুরি শান্ত হয়নি, তাই সে নিজের টাইম আরো 6 মাস বাড়িয়ে নিয়েছে। সে গোরিংকে বলে যে এখানে তুমি যত নিচে যাবে তোমার খাবার পাওয়া তত বেশি বন্ধ হয়ে যাবে। এখানে এমনও লেভেল আছে যেখানে খাবার কোনোদিনই পৌঁছায় না। আমি নিজেও ওই লেভেলে থেকে এসেছি, আর ওই লেভেলে যাওয়ার পর মানুষরা একে অপরকে মেরে ফেলে তাদেরকে খেয়ে নিজেদের ক্ষুধা মিটায়। তখন তাদের সেলে খাবারের প্ল্যাটফর্মটা চলে আসে। এটার উপরে প্রচুর খাবার ছিল, কিন্তু সেই খাবারগুলো পুরোপুরি ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। ত্রিমাগাসি ওই খাবারের উপরে উন্মাদের মতো বা পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গোরিং এমনটা করে না। সে সেখান থেকে শুধু একটা পরিষ্কার আপেল তুলে নেয় আর সেটাকে খেতে শুরু করে। প্ল্যাটফর্মটা ঠিক 2 মিনিট পর নিচে চলে যায়, আর নিচে চলে যাওয়ার সাথে সাথেই তাদের সেলের টেম্পারেচার খুবই দ্রুত বাড়তে থাকে। এমনটা এই কারণে হয় কারণ ত্রিমাগাসি প্ল্যাটফর্ম থেকে কিছুটা খাবার তুলে নিয়ে নিজের পকেটে লুকিয়ে রেখেছিল। এখানে অনেক একটা কঠোর রুল ছিল, যদি কেউ প্ল্যাটফর্ম থেকে খাবার তুলে নিজের কাছে রেখে দেয় তবে তাদের সেলের টেম্পারেচার হয় অনেক বাড়িয়ে দেওয়া হবে, না হয় অনেক বেশি কমিয়ে দেওয়া হবে। আর এই টর্চার ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না সেই কয়েদি খাবারটা আবারও ওই গর্তের মধ্যে ফেরত না দিয়ে দিচ্ছে। এই জেলে আরো একটা অদ্ভুত রুল আছে। এখানে প্রতি মাসে কয়েদিদের র্যান্ডমলি শিফট করা হয়, অর্থাৎ উপরের লোকদেরকে নিচে আর নিচের লোকদেরকে উপরে পাঠিয়ে দেওয়া হয়। এই জন্য মূলত কেউ কিছুই জানে না যে পরের মাসে সে কোথায় থাকবে, সে কি উপরের ফ্লোরে থাকবে নাকি সে নিজের ফ্লোরে থাকবে। এখন গোরিং এর এখানে বেশ কিছুদিন কেটে গেছে, আর পরের দিন যখন প্ল্যাটফর্মটা নিচে আসে তখন সেই প্ল্যাটফর্মের উপরে একটা রহস্যময় মেয়ে বসেছিল। গোরিং জিজ্ঞাসা করে যে এই মেয়েটি কে। ত্রিমাগাসি জানায় এই মেয়েটার নাম হচ্ছে মিহারু, আর এ প্রতি মাসে এভাবে প্ল্যাটফর্মের উপরে বসে নিচের লেভেলগুলোতে যায়, আর সে আসলে নিজের বাচ্চাটাকে খুঁজছে, যে এখানেই কোথাও না কোথাও এই লেভেলগুলোর মাঝেই হারিয়ে গেছে। এভাবে সময় কাটতে থাকে, আর ত্রিমাগাসি আর গোরিং দুজনে খুব ভালো করেই বন্ধু হয়ে যায়। এক রাতে তারা নিজেদের সেলে শান্তিতে ঘুমাচ্ছিল, তখনই পুরো জেলে অজ্ঞান করার গ্যাস ছড়ানো শুরু করা হয়, যার মানে হচ্ছে 1 মাস পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই কয়েদিদেরকে তাদের লাক অনুযায়ী শিফট করা হবে, অর্থাৎ তাদেরকে এখন আলাদা আলাদা লেভেলে পাঠিয়ে দেওয়া হবে। যখন গোরিং এর চোখ খোলে তখন সে দেখে তাকে দড়ি দিয়ে খুবই শক্তভাবে বেঁধে রাখা হয়েছে, আর তাকে অন্য কেউ না বরং তার সেলমেট ত্রিমাগাসি বেঁধে রেখেছে। কারণ এই মুহূর্তে তারা মূলত 131 নম্বর লেভেলে আছে, আর এখানে কোনোদিনই খাবার পৌঁছায় না। ত্রিমাগাসির ভয় ছিল যে ক্ষুধার কারণে গোরিং তার উপরেই হামলা না করে বসে, এজন্যই সে নিজের সেফটির জন্য তাকে বেঁধে রেখেছে। কিন্তু ত্রিমাগাসিকে মূলত এখানে বেশি বিপজ্জনক মনে হচ্ছিল, কারণ তার কাছে একটা ছুরিও আছে। আসলে যখনই কেউ এই জেলের ভেতরে আসে তখন তার কাছে একটা চয়েস থাকে যে
সে বাইরে থেকে যে কোনো জিনিস নিজের সাথে নিয়ে আসতে পারবে, তবে সে শুধুমাত্র একটা জিনিসই নিয়ে আসতে পারবে। ত্রিমাগাসি নিজের সাথে ছুরি এনেছিল, যেখানে গোরিং নিজের সাথে পড়ার জন্য একটা বই এনেছিল। এখন এখানে যখন প্ল্যাটফর্মটা আসে তাতে খাবার বিন্দুমাত্র ছিল না, অর্থাৎ পরের 1 মাস এরা কোনো ধরনের খাবার পাবে না, আর তাদেরকে এই 1 মাস না খেয়েই কোনো রকমে এই সেলের ভেতর কাটাতে হবে। ত্রিমাগাসি গোরিং এর কাছে যায় এবং তাকে বলে যে আমি 7 দিন পর্যন্ত ক্ষুধা সহ্য করতে পারবো, তারপর তুমি আমার খাবার হবে, তারপর আমি তোমাকে মেরে খেয়ে ফেলবো। ধীরে ধীরে 7 দিনও কেটে যায়, যার পর তার কাছে সার্ভাইভালের আর কোনো অপশন ছিল না। সে গোরিংকে মারার আগেই এখান দিয়ে প্ল্যাটফর্মের সাহায্যে মিহারু চলে আসে। মিহারু এখানে গোরিংকে বাঁচিয়ে নেয়, আর এরা দুজন মিলে লড়াই করে ত্রিমাগাসিকে মেরে ফেলে। তারা জানতো যে পরের 23 দিন পর্যন্ত এখানে কোনো খাবার আসবে না, তাই ত্রিমাগাসির ডেড বডি এখন তাদের কাছে শেষ অপশন ছিল, যা খেয়ে তারা পরের পুরো মাসটা এখানে কাটায়। কিন্তু এই ভয়ানক ঘটনার পর গোরিং এখানে হ্যালোসিনেট করা শুরু করে। সে একাকিত্বে বারবার নিজের ছেলে ত্রিমাগাসিকে দেখতে পাচ্ছিল। এখন 1 মাস কেটে গেছে, আর আরো একবার সবাইকে গ্যাস দিয়ে অজ্ঞান করা হয়। যখন গোরিং এর চোখ খোলে তখন সে 30 নম্বর সেলে ছিল, যেখানে তার সাথে একজন মহিলা ছিল যার কাছে একটা কুকুরও ছিল। এই মহিলাটার নাম হচ্ছে ইমোগিরি। গোরিং তাকে দেখে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ এই জেলে আসার আগে যে লেডি সবার ইন্টারভিউ নিচ্ছিল সেটাই আসলে এই লেডি ছিল, মানে ইমোগিরি মূলত তাদের ইন্টারভিউ নিয়েছিল। সে বুঝতে পারে না যে এই মহিলা এখানে কেন এসেছে। ইমোগিরি তখন বলে যে তার অনেক বিপজ্জনক একটা রোগ হয়েছে, তাই সে খুবই তাড়াতাড়ি মারা যাবে, আর এই কারণে মূলত সে এই জেলটাকে নিজে থেকে এক্সপেরিয়েন্স করতে চেয়েছিল। গোরিং তখন রেগে গিয়ে তাকে বলে যে এখানে অনেক বেশি কমতি আছে, নিচের লেভেল পর্যন্ত কোনোদিনই খাবার পৌঁছায় না, যার কারণে মানুষগুলো ক্ষুধায় হিংস্র হয়ে যায়। তখন তারা একে অপরকে মেরে তাদেরকেই খেয়ে ফেলে। এই সিস্টেমটাকে দ্রুত চেঞ্জ করা প্রয়োজন। ইমোগিরি আসলে অফিসে থাকার সময় এই ব্যাপারে কিছুই জানতো না, আর এখন তিনি অন্য স্টাফদের সাথে কথাও বলতে পারবে না, কিন্তু সে নিজে একটা রাস্তা খুঁজে বের করে। যখনই তাদের কাছে প্ল্যাটফর্ম আসে সে তখন তাতে অনেক বেশি খাবার ভালোই রেখে দেয়, আর নিচের লোকদেরকেও ঠিক এরকমটা করার জন্যই বলে। কিন্তু তারা কেউই তার কথা শুনে না, কারণ তাদের নিচে যারা আছে তারা মূলত অনেক দিন ধরে না খেয়ে সময় কাটাচ্ছে। প্রায় 15 দিন ধরে তারা এভাবেই লোকদের বুঝিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু যখন কেউই তার কোনো কথা শোনে না তখন গোরিং একটা উপায় বের করে। সে নিজের নিচের লেভেলের লোকদেরকে বলে যে তোমরা যদি লিমিট থেকে বাইরে বা বেশি খাবার খাও বা খাবার নষ্ট করো, তাহলে আমি উপর থেকে তোমাদের খাবারের মধ্যে প্রস্রাব করে দিব, যাতে তোমরা সেই খাবারগুলোকে আর খেতেই না পারো। ভয়ে তারা খাবার নষ্ট করা বন্ধ করে দেয় আর খুবই লিমিটের মধ্যে খাবার খেতে শুরু করে। গোরিং তাদের বলে যে তারা যেন নিচের লেভেলের মানুষদেরকেও ঠিক এই একই কথা বলে, যাতে তারাও খাবার নষ্ট না করে এবং খাবার যেন নিচের 200 লেভেল পর্যন্ত নিশ্চিন্তে পৌঁছে যেতে পারে। আসলে ইমোগিরির কথা অনুযায়ী এই জেলে মোট 200টা লেভেল আছে। এদিকে গোরিং নিচের লেভেলের লোকদেরকে খাবার নষ্ট করার থেকে আটকাতে তো পেরেছে, কিন্তু সে তার উপরের ফ্লোরের লোকদেরকে এটা করা থেকে আটকাতে পারছিল না। পরের দিন যখন খাবার প্ল্যাটফর্মে আসে তখন আরো একবার তার উপরে মিহারু বসেছিল, যার কন্ডিশন মারাত্মক খারাপ ছিল। গোরিং তাকে নিচে নামিয়ে হেল্প করে আর তার সেবা করে, কিন্তু এর মধ্যেই এখানে ইমোগিরির যে কুকুর ছিল সে প্ল্যাটফর্ম থেকে কিছুটা খাবার তুলে নেয়, যার পরেই মূলত তাদের সেলের টেম্পারেচার খুবই দ্রুত ডাউন হতে শুরু করে। এই সেলটা এখন মারাত্মক লেভেলের ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠান্ডা তারা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তখনই গোরিং ওই খাবারটাকে আবারও প্ল্যাটফর্মে ছুঁড়ে মারে, যার ফলে সবকিছুই নর্মাল হয়ে যায়। গোরিং ইমোগিরিকে বলে যে মিহারু এখানে প্রতি মাসে নিজের বাচ্চাকে খোঁজার জন্য এভাবেই উপর লেভেল থেকে নিচে যায়, কিন্তু এখন পর্যন্ত সে তার বাচ্চাকে পায়নি। এটা শুনে ইমোগিরি অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে আমি নিজে তার ইন্টারভিউ নিয়েছিলাম। সে আসলে বাইরের জগতের অনেক নাম করা একটা অভিনেতা ছিল, তবে সে এখানে কিন্তু একা এসেছিল, তার সাথে কোনো বাচ্চাই আসেনি। আসলে ওই বাচ্চাটা হলো তার ইমাজিনেশন। রাতে তারা সবাই ঘুমিয়ে পড়ে, আর পরের দিন সকালে যখন ওঠে তখন তারা দেখে যে সেখানে মিহারু নেই। সেই সাথে মিহারু যাওয়ার আগে সে ইমোগিরির সেই কুকুরটাকেও মেরে ফেলেছে। এতে ইমোগিরি অনেক বেশি কষ্ট পায়, কারণ সে তার কুকুরটাকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসতো, আর এই কুকুরটার মৃত্যুর কারণে সে পুরোপুরি ভেঙে পড়েছে। আসলে ইমোগিরি জানতোই না যে এই জেলের পরিস্থিতি এতটা খারাপ, আর খাবারের অভাবে মানুষ একে অপরকে মেরে ফেলেছে, তারা একে অপরের শত্রু হয়ে উঠেছে। এখন এদের দুজনের এখানে 1 মাস কেটে যায়। আরো একবার এখানে অজ্ঞান করার গ্যাস ছড়ানো হয়। যখন গোরিং এর জ্ঞান ফেরে সে দেখে যে সে 200 নম্বর লেভেলে আছে, যেখানে ইমোগিরি তাকে বলেছিল 200-র বেশি লেভেল নেই। সে সেখানে ইমোগিরির ডেড বডিও খুঁজে পায়। নিজের জীবন সে নিজেই শেষ করে দিয়েছিল, কারণ 25 বছর ধরে স্টাফ হিসেবে এখানে জব করার পরেও তার কাছে অনেক কিছু লুকানো হয়েছিল, আর এই জিনিসটা লোড সে নিতে পারেনি। সে অলরেডি একটা কঠিন রোগের সাথে লড়ছিল, তার উপরে সে তার নিজের প্রিয় কুকুরটাকেও হারিয়ে ফেলেছে, আর সেই সাথে সে এটাও জানতো যে এই 200 লেভেল পর্যন্ত খাবার কোনোদিনই পৌঁছাবে না। এজন্যই সে নিজের জীবন শেষ করে দিয়েছে, যাতে গোরিং পুরো মাস তার ডেড বডিটাকে খেয়ে বেঁচে থাকতে পারে। এখন গোরিং এর কাছে ইমোগিরির ডেড বডি খাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সে কোনো রকমে এখানে আরো 1 মাস
কাটিয়ে দেয়। পরের বার যখন তার চোখ খোলে তখন তার কপাল খুলে যায়, সে একদম টপ লেভেলের দিকে ছিল, অর্থাৎ সে 6 নম্বর লেভেলে ছিল। এখন তার ছেলে একজন বাহারাত নামের মানুষ ছিল। এখান থেকে সে বাইরে যেতে চায়, তার কাছে একটা শক্ত দড়ি আছে আর সে ওই দড়ি দিয়ে উপরে চড়ে ওঠার চেষ্টা করছে, অর্থাৎ সে 5 নম্বর লেভেলে ওঠার চেষ্টা করছে। কিন্তু উপরের কয়েদিরা তাকে কোনোভাবেই উপরে উঠতে দেয় না, তারা তাকে নিচে ফেলে দেয়। এজন্য বাহারাতের ওখান থেকে একদম নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু একদম শেষ মুহূর্তে গোরিং জাম্প করে তাকে বাঁচিয়ে নেয়। গোরিং তাকে বলে, আমি কাউন্ট করে দেখেছি এখানে 200-র চেয়েও অনেক বেশি লেভেল আছে, আমরা দুজনে যদি প্রত্যেকটা লেভেলে গিয়ে সবাইকে নিজের হাতে খাবার ডিস্ট্রিবিউট করি তাহলে সবাই খাবার পেতে পারে আর কেউই না খেয়ে মরবে না। আর একবার প্ল্যাটফর্মটা পুরোপুরি নিচে গেলে ওটা খুবই স্পিডে কিন্তু উপরে ফিরে আসে, আমরা ওই প্ল্যাটফর্মের উপরে বসেই এখান থেকে বাইরে যেতে পারবো। পরের দিন যখন প্ল্যাটফর্মটা আসে তখন তারা বড় বড় রড হাতে নিয়ে প্ল্যাটফর্মের উপরে উঠে পড়ে। প্রথম 25টা ফ্লোর পর্যন্ত এরা কাউকে কোনো খাবার দেয় না, কারণ 25টা ফ্লোর পর্যন্ত আগের দিন সবাই খুবই ভালো ভালো খাবার খেয়েছিল। 25টা ফ্লোর পার হওয়ার পর এরা খুবই হিসাব করে খাবার ডিস্ট্রিবিউট করা শুরু করে আর ধীরে ধীরে নিচে নামতে থাকে, যেখানে তারা দেখে যে কিছু লোক মিলে মিহারুকে মারধর করছে। এরা তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তাকে বাঁচাতে পারে না, বরং এই ধস্তাধস্তির মধ্যে তারা দুজনেই এই লড়াইয়ে মারাত্মকভাবে ইনজিওর্ড হয়ে যায়। এরপরে আরো একবার তারা প্ল্যাটফর্মে ফিরে আসে আর এখন প্ল্যাটফর্মটা আরো অনেক বেশি নিচে নেমে গেছে। এখানে তাদের একজন খুব জ্ঞানী মানুষের সাথে দেখা হয়, সে তাদেরকে বলে যে তোমাদের এই ডিশটাকে একদম সুরক্ষিত রাখতে হবে যাতে তোমরা সেটা প্ল্যাটফর্মের সাথে উপরে আবারও অথরিটির কাছে ফেরত দিতে পারো। যখন তারা ওই ডিশটা পাবে তখন তারা বুঝতে পারবে যে নিচে যত লোক থাকে তাদের সবার মধ্যেই ইউনিটি আছে আর এখন তারা এই পরিস্থিতির মধ্যেও বাঁচতে শিখে গেছে। এটা তাদের জন্য অনেক বড় ধরনের একটা মেসেজ হবে। তারা তার কথা মেনে নেয় আর একটা ডিশ বাঁচিয়ে রেখে ধীরে ধীরে নিচে নামা শুরু করে। যদিও গোরিং এর মনে হয়েছিল যে এখানে হয়তো 250টা লেভেল থাকবে, কিন্তু প্ল্যাটফর্ম 250 লেভেল পার হয়ে যাওয়ার পরেও থামে না। এখানে কোনো মানুষ ছিল না, কারণ এত নিচে কখনো কোনোদিন মানুষ আসেইনি, আর এসে থাকলেও তারা কোনোদিন বেঁচে ফিরতে পারেনি। প্ল্যাটফর্মটা এরপর সরাসরি 343 নম্বর লেভেলে এসে পৌঁছায়। এরা দুজনে প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে পড়ে, তাদের মনে হয় এটাই হয়তো লাস্ট ফ্লোর, কিন্তু আরো একবার প্ল্যাটফর্মটা নিচের অন্ধকারের দিকে চলে যায়, যার মানে হলো এরা দুজনে এই লেভেলে চিরকালের জন্য ফেসে গেছে। এরপরে তারা দেখে যে বেডের পাশে একটা ছোট্ট বাচ্চা মেয়ে লুকিয়ে আছে। তাদের মনে হয় যে এটা হয়তো মিহারুর মেয়ে আর সে এই নিচে লুকিয়ে পুরোপুরি সেফ আছে। তার কাছে যে খাবারটা ছিল, যেটা তারা উপর থেকে প্ল্যাটফর্মের সাথে মেসেজ হিসেবে পাঠানোর জন্য বাঁচিয়ে রেখেছিল, তারা সেটা এই ক্ষুধার্ত বাচ্চা মেয়েটাকে খাইয়ে দেয়। যদিও রুলস অনুযায়ী এখানে টেম্পারেচার কমা বা বাড়া উচিত ছিল, কিন্তু এখানে টেম্পারেচার একদম নর্মাল থাকে। এর মানে হলো এই লেভেলে জেলের কোনো রুলসই অ্যাপ্লাই হয় না। দুজনেই খুবই ইনজিওর্ড ছিল, তাই তারা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় গোরিং একটা স্বপ্ন দেখে, যেখানে তার পুরনো পার্টনার ত্রিমাগাসি তাকে বলে যে এই খাবারটা কোনো মেসেজ না, বরং এই বাচ্চা মেয়েটা নিজেই একটা মেসেজ, একে উপরে পাঠাতে হবে। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে তার বন্ধু বাহারাত মারা গেছে। পরের দিন আবারও একবার প্ল্যাটফর্মটা নিচে আসে আর এখন গোরিং বাচ্চা মেয়েটাকে নিয়ে প্ল্যাটফর্মের উপরে উঠে বসে। প্ল্যাটফর্মটা আরো নিচে চলে যায় আর একদম 0 লেভেলে পৌঁছে যায়। এই লেভেলটা পুরো বিল্ডিং এর একদম শেষ সীমানা, এর নিচে আর কেউই যেতে পারবে না। এখান থেকে প্ল্যাটফর্মটা আরো একবার বিদ্যুতের গতিতে কিছুক্ষণের মধ্যেই উপরে চলে যাবে। তখনই গোরিং আরো একবার হ্যালুসিনেট করা শুরু করে আর সে তার প্রথম পার্টনার ত্রিমাগাসিকে দেখতে পায়। ত্রিমাগাসি গোরিংকে বলে মেসেজের জন্য কোনো গাইডের প্রয়োজন নেই, এই মেসেজটাকে একাই যেতে হবে, তোমার জার্নি এই পর্যন্তই ছিল। এরপরে গোরিং ওই প্ল্যাটফর্মটা থেকে নিচে নেমে যায়। কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মটা বাচ্চা মেয়েটাকে নিয়ে বিদ্যুতের গতিতে উপরের দিকে রওনা দেয়। এই বাচ্চা মেয়েটার উপরে পৌঁছানোর মানে এটাই হবে যে নিচে যত মানুষ থাক না কেন তারা সবাই মিলে মানবিকতা নিয়ে বাঁচতে শিখেছে, তাদের মধ্যে ইউনিটি এসে গেছে আর এখন তারা একে অপরকে মেরে ফেলবে না, বরং এখানে নিজেদের 6 মাস কমপ্লিট করার পর একটা ভালো মানুষ হিসেবে বাইরে বেরিয়ে যাবে। যেভাবে এখানে লোকদের প্রতি মাসে এক লেভেল থেকে অন্য লেভেলে গ্যাস দিয়ে পাঠানো হয়, সেটা দেখে আমরা বুঝতেই পারছি যে আজ পর্যন্ত হয়তো কেউই এখান থেকে জীবিত বাইরে বের হতে পারেনি। কিন্তু ওই বাচ্চাটার বাইরে বের হওয়ার মানে এটাই হবে যে এখানকার মানুষ এখন একতা শিখে গেছে, একে অপরের পাশে দাঁড়ানো শিখে গেছে। গোরিং যখন নিচে নিজের পার্টনারের সাথে খাবার ডিস্ট্রিবিউট করছিল তখন সে সবাইকে এই মেসেজটাও দিচ্ছিল যে আমাদের মিলেমিশে থাকতে হবে, একে অপরের কথা ভাবতে হবে, আর হয়তো আজকের পর এই বিল্ডিং এর ভেতরে মানুষ কখনোই একে অপরকে মেরে ফেলবে না অথবা কেউই ক্ষুধার জন্য মারা যাবে না। আসলে এই পুরো কাহিনীটাই আমাদের মডার্ন সোসাইটিটাকে দেখায়, যেখানে যে লোকেরা পাওয়ারফুল হয় তারা উপরে লেভেলে থাকে, তারা কখনোই নিচের লোকেদের কথা ভাবে না, তারা সবকিছুর আগে নিজেদের পেট ভরায়। তারা ভাবে নিচের লোকেরা যা ইচ্ছা করুক তাতে তাদের কিছুই যায় আসে না। কিন্তু সমাজে এমনও কিছু মানুষ আছে যারা জাস্টিসের জন্য লড়াই করতে চায়, আর এরকমই একটা মানুষ হচ্ছে গোরিং। যদিও সে নিজের বাধ্যবাধকতায় সার্ভাইভালের জন্য কিছু ভুল কাজ করেছে, কিন্তু সেটা তার পরিস্থিতি
পরিস্থিতি ছিল। এই মুভিটা সত্যি আমাদের এটা ভাবতে বাধ্য করে যে যখন মানুষের কাছে পাওয়ার আর সুবিধা দুটোই থাকে তখন সে কি শুধু নিচের স্তরের লোকদেরকে হেল্প করে নাকি শুধু নিজের পেট ভরায়। মানবিকতা আর ক্ষুধার মাঝখানের এই ডেঞ্জারাস লড়াইটা আমাদের লাইফে অনেক বড় একটা শিক্ষা দেয়। যদি তোমরা গোরিং এর জায়গায় ওই ভয়ানক জেলটাতে থাকতে তাহলে তোমরা কি করতে? তোমরা কি নিজের জীবন বাজি রেখে ওই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে নাকি শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর রাস্তা খুঁজতে? সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।